নমস্কার। এই এক আজব ধাঁধা, মানে ডবল ইঞ্জিন সরকারের ডবল ইঞ্জিন ধাঁধা। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যতবারই বলা হচ্ছে সরকারের তরফ থেকে কেউ একটা বলছেন সবাই অন্নপূর্ণা পেয়ে গেছে, কিংবা এখনও যারা পাননি তারা অমুক তারিখের মধ্যে পেয়ে যাবেন, তো ততবারই দিকে দিকে মহিলারা বিক্ষোভ দেখাতে নেমে পড়ছেন। মানে এই গোটেই চলেছে, অন্তত বার তিনেক শুনলাম যে অমুক তারিখের মধ্যে সব পেয়ে যাবেন, বা তার আগে শুনেছিলাম যে হয়ে গেছে সবাই পেয়ে যাচ্ছেন। বার তিনেক শুনলাম এবং তারপরই আবার দেখতে শুরু করলাম যে দিকে দিকে বিক্ষোভ। এই 17 তারিখের ডেডলাইন টপকানোর পরও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত নানা জায়গায় মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। সেই ফুটেজ আর দেখাবো না, সবাই মোটামুটি জানেন। কিন্তু এ কীরকম পৌনপণিকের অঙ্কের মতো হয়ে যাচ্ছে, রেকারিং ডেসিমেল যাকে বলে। মানে রেকারিং ডেসিমেল বা পৌনপণিক যাই বলুন, দশমিকের পর 2 3 2 3 2 3 এরকম চলতে থাকে। মানে 2টা হচ্ছে সবাই পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে, আর 3 হচ্ছে বিক্ষোভ, সবাই পেয়ে গেছে বা পেয়ে যাচ্ছে, তারপরে আবার বিক্ষোভ। তো এই কতদিন চলবে আমি জানি না। আর একটা অঙ্ক ছিল এই নিয়ে, সেটা হলো কেশব নাগের তৈলাক্ত বাঁশ এবং বাঁদরের অঙ্ক। তো সেটা দিয়ে হয়তো এর একটা উত্তর পাওয়া গেলেও যেতে পারে। মানে বাঁদর উঠছে বাঁশ দিয়ে, মানে অনেকটা উঠে গেছে, সবাই প্রায় পেয়ে গেছেন, 1 ফুট ওঠে তারপর 2 ফুট নেমে যায়। তো কেশব নাগ থাকলে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের ধাঁধার একটা সমাধান করে দিতে পারতেন, কিন্তু তিনি তো আর নেই। আর আজকালকার ছেলেমেয়েরা কেশব নাগ পড়ে কিনা সন্দেহ আছে, আর সরকারের মাথায় যারা আছেন তারা কিছুই পড়েন কিনা সন্দেহ আছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাড়া। ফলে এই ধাঁধাটার কোনো উত্তর আমি পাইনি, কোনো দিক থেকেই পাইনি। ফলে আন্দাজ করতে পারছি যে এই জিনিস চলবে ওই পৌনপণিকের অঙ্কের মতো। একবার এই হবে, সবাই পেয়ে যাচ্ছেন হবে, প্রচুর ফেস্টুন লাগানো হবে, তারপর অনুষ্ঠান হবে, তারপর বিক্ষোভ শুরু হবে। যতক্ষণ না এক পক্ষ হাল ছেড়ে দিচ্ছেন ততক্ষণ এই পৌনপণিকের অঙ্ক চলতেই থাকবে। তো এই রকম করে একরকম ভেবে নিয়েছিলাম। করতে করতেই হঠাৎই দেখতে পেলাম সাক্ষাৎ অন্নপূর্ণাকে। অন্য কেউ না, শাসক দলের একজন বিধায়ক, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। না, তিনি এই প্রশ্নের উত্তর দেননি, কিন্তু তিনি একটা অন্য জিনিস নিয়ে কথা বলছিলেন। তাকে খুব একটা ইউটিউব বা অন্যত্র আমি দেখিনি এর আগে, এই প্রথম দেখলাম। শুনেছি তিনি সিরিয়াল করেন, সিরিয়ালেও আমার দেখার সৌভাগ্য হয়নি। তো তিনি যাদবপুরের ঘটনা নিয়ে কিছু কথা বলছিলেন। যাদবপুরে কি হয়েছে সে তো আপনারা জানেনই, আগের দিনই একটা ভিডিও করেছি। যে যাদবপুরে আমরা দেখেছি, যে ভিডিওতে যা দেখলাম, যে যাদবপুরে তথাকথিত হিন্দুত্ব বাহিনী, জম্বি বা একটা বাহিনী যাদবপুর ইউনিভার্সিটির ভেতর ঢুকে সে তো বিভিন্ন জিনিস ভাঙচুর, আগুন ধরানো, যে জিনিসপত্র ছোড়া, গেটের মধ্যে ছাত্রছাত্রীরা আটকে আছে তাদের দিকে আগুন ছুড়ে দেবে, এই সমস্ত জিনিসপত্র করেছে এবং খুব দার্ঢ্যের সঙ্গে করেছে। তো সেই সব নিয়ে কথা বলতে গিয়ে, ওটা ঠিক আগেই অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, তো তার মধ্যে যেটার কথা বলছি আমি, সেটাতে ওটার ঠিক আগেই উনি যাদবপুরে কি ঘটেছেন এই নিয়ে কিছু কথা বলছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি জিনিসটা দেখানোর লোভ সামলাতে পারছি না, একবার দেখুন। কে ডেকেছে জিবি? আমি সুজয় ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস। হ্যাঁ, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরে টুকরে গ্যাং যারা এখানে এসে আফজল তেরে সাথ रहेंगे, হ্যাঁ, এই ধরনের কথা যারা বলে, দেশ কো টুকরে করেंगे ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করেছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? জ্বালা লাগছে আপনাদের? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, সিভিল ক্লাস বলছে। বাহ সৃজন, আপনাদের সমস্ত লোক সিভিল কাস্ট বলছে, আমাদের ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ছোট লোক বলছে। এইটা আপনাদের শিক্ষা। তো ভাববেন না আমি হঠাৎ অন্নপূর্ণা থেকে শিফট করে যাদবপুরে চলে এলাম কেন, সংযোগ আছে সেখানে, পরে আসছি। তো উনি কি বললেন, কিভাবে বললেন, সে আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। তো টিভি সিরিয়াল করেন, তো তার সেই ভঙ্গিতে বলবেন, এতে খুব একটা দোষের কিছু নেই। যদিও এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টাই আর কি প্রচুর হচ্ছে, কিন্তু আমি ওই দিকে যাব না। তো একটা কথা বললেন যে ওনাদের ছাত্রদের, একটাই আমি সারগর্ব জিনিস খুঁজে পেলাম, যে ওনাদের ছাত্রদের কেউ ধাক্কা দিয়েছে, ছোট লোক বলেছে, তো খুব খারাপ কাজ করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাদ বাকি কী বললেন কে ডেকেছে জিবি, মানে রীতিমতো চোখ গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কে ডেকেছে জিবি,
দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস, কথা বলার সাহস কে দেখাচ্ছে, ইত্যাদি প্রভৃতি। কথাটা হলো, ছোটবেলায় আপনারা একটা জিনিস পড়েছেন কিনা জানি না, গরু রচনা। তা আমাদেরও একটা গরু রচনা বলে বই আছে, ইচ্ছে হলে পড়ে নিতে পারেন। হাম্বা বলে একটা বই আছে, তাতে গরু রচনা আছে। তো সে অন্য কথা, কিন্তু গরু রচনা কি না, একজন বাচ্চা ছেলে পড়ে এসেছিল গরু রচনা, এসেছে নদী, তো সে নদী দিয়ে শুরু করে তারপর গরুতে ঢুকে পড়েছে, গরুর কটি লেজ, কটি মাথা, একটি মাথা, কটি শিং ইত্যাদিতে ঢুকে পড়েছে। তো এখানে ওনার বক্তব্য শুনে পরিষ্কার মনে হলো যে উনি, প্রশ্ন করা হয়েছে যাদবপুর নিয়ে, আপনারা এই সমস্ত কি করছেন, হামলা কেন করছেন ইত্যাদি প্রভৃতি নিয়ে, বা কিছুই করা হয়নি। তো উনি স্বেচ্ছাপ্রণোদিতভাবে সেসবের মধ্যে না ঢুকে একটাই সারগর্ব কথা বললেন, খুব অন্যায় যেটা যদি হয়ে থাকে, যে ওদের লোককে ধাক্কা মারা হয়েছে। তারপর বলতে শুরু করলেন কে ডেকেছে জিবি, মানে এইটা একটা ওনার বাঁধা ছক। এবার এই বাঁধা ছকে চলতে গিয়ে তো কিছু বিপদ হয়। এইখানে তো একটা বিপদ হয়েছে যে কে ডেকেছে জিবি। জিবি মানে হচ্ছে জেনারেল বডি মিটিং। তো জেনারেল বডি মিটিং তো কোনো একটা বডি থাকলে সেখানে যে কেউ ডাকতে পারে। একটা হোস্টেল যদি থাকে, হোস্টেলের লোকজন কেউ একটা বললো যে সবাই একটা মিটিং করবো, হতেই পারে। তো ব্যাপারটা কিছু বুঝলাম না। দেশ বিরোধী স্লোগান, তো দেশ বিরোধী স্লোগান কে দিয়েছে আমরা জানি না। এখানে ছাত্র আন্দোলন অনেক দিন ধরে হচ্ছে, দেশ বিরোধী স্লোগান কোথাও হচ্ছে বলে তো আমি দেখিনি। সে দিল্লি থেকে শুরু করে বাঁকুড়া হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত, যাদবপুর পর্যন্ত শুনে আসছি সবাই নাকি দেশদ্রোহী, আর শোলা মাত্রই দেশদ্রোহী। কিন্তু গালাগাল তারা প্রচুর দিয়েছে, সে খুব ভালো কাজ করেছে বলবো না, কিন্তু দেশ বিরোধী কথা কে বললো? তারপর উনি বললেন যে ইন্ডিয়ান আর্মি রেপ আস, এ কথা বলার সাহস কে দেখাচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে যে এই কথা তো যাদবপুরের কেউ বলেনি। এরকম একটা স্লোগান মণিপুরের মহিলারা দিয়েছিলেন বেশ কিছুদিন আগে, তার একটা অগ্রপশ্চাৎ ছিল, তার মধ্যে আমি ঢুকবো না। কিন্তু সমস্যা হচ্ছে মণিপুরে তো কেউ যেতে পারেননি। প্রধানমন্ত্রী মণিপুরে এত বছরে, অগ্নিগর্ভ মণিপুরে এত বছরেও যাওয়ার সাহস দেখাতে পারেননি। তো সাহস ওখানকার মহিলারা দেখিয়েছেন, প্রধানমন্ত্রী গিয়ে তো করকে দিলেই পারতেন, হ্যাঁ, সাহস দেখাতে পারেননি। তো তার জায়গায় যাদবপুরের বিধায়ক এসে যাদবপুরের ছাত্রদের কড়কাচ্ছেন অমুকটা কে বলেছে বলে। তারপর বলতে শুরু করলেন টুকরে টুকরে গ্যাং কারা, যারা আফজল তেরে সাত রহেঙ্গে বলছে, দেশকে টুকরে টুকরে করেঙ্গে বলছে। কে বলছে? যাদবপুরের কেউ বলেছে? যন্তর মন্ত্রে কেউ বলেছে? এরকম আমি তো কোথাও শুনিনি। ফুটেজ দেখালে মেনে নেবো, কিন্তু আপাতত এত ফুটেজ দেখলাম, তার মধ্যে একটাও এই জিনিস দেখিনি। তারপর বললেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে সব থেকে ভালো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে এটা তো মুসলমানরা কথায় কথায় বলে থাকেন, এবং যারা মুসলমান নন তারাও ঈশ্বর করুন এই কথাটা না বলার জায়গায় অনেক সময় ইনশাল্লাহ বলে থাকেন। মানে কথাবার্তা চালু কথা তো ধর্ম মেনে চলে না। তো এইটাতে অপরাধ কী হয়েছে আমি কিছু বুঝিনি, কিন্তু তাতেও আপনারা হাসি ঠাট্টা করবেন না। তো এর থেকে যে এই জিনিসটা আমি টের পেয়েছি, যেটার সঙ্গে আমি অন্নপূর্ণার মিল আছে বলছি, তো অন্নপূর্ণার সমাধানের একটা ক্লু পেয়েছি বলছি, সেইটা হচ্ছে যে একটা বাঁধা ছক আছে। মানে আপনার প্রশ্ন যাই আসুক, আপনি বাঁধা ছকে উত্তর দেবেন। যদি আপনাকে বলা হয় যে আপনার রাস্তায় ড্রেন নেই, রাস্তার ড্রেন উপচে যাচ্ছে কেন? যদি জিজ্ঞাসা করা হয় যে জল নিকাশি ব্যবস্থা ভালো নয় কেন? যদি জিজ্ঞাসা করা হয় যে গণতন্ত্রের অবস্থা এত খারাপ কেন? সব কটারই উত্তরে বাঁধা। কে ডেকেছে জিবি, দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস, কে এই কথা বলার সাহস কে দেখাচ্ছে, টুকরে টুকরে গ্যাং কারা, আফজল তেরে সাত রহেঙ্গে কে বলছে, এরা দেশদ্রোহী, এদেরকে মাফ করা যাবে না। তো আরশোলাদের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, ভেবে দেখবেন। তারা কিন্তু সারা দিল্লি থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত কোথাও কোনো দেশ বিরোধী স্লোগান দেয়নি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক কথা বলেছে, গালাগাল টালাগালও অনেকে দিয়েছে, কিন্তু দেশ বিরোধী, প্রধানমন্ত্রী তো দেশ নন, দেশের একজন পদাধিকারী, মানুষের দ্বারা নির্বাচিত হবার কথা, সে নিয়ে অনেক অভিযোগ আছে, সে অন্য কথা। কিন্তু দেশ বিরোধী স্লোগানটা কোথায়, কে দিল? কিন্তু বাঁধা ছক। দিলীপ ঘোষও বলেছেন এরা দেশদ্রোহী, ওই বাঁকুড়ায় যাকে ঠ্যাঙানো হয়েছে তাকেও বলা হয়েছে দেশদ্রোহী। ছকে চলতে হবে। ফলে যে কোনো প্রশ্নের উত্তর, তৈলাক্ত যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছিলাম, সেখানেও কিন্তু এই একই ছক প্রয়োগ করলে আমরা সমাধানে পৌঁছে যাব। এবং এই ছকটা যে প্রয়োগ করা হচ্ছে, এটা তো যাদবপুরের বিধায়ক প্রথম করলেন তা না, দিলীপ ঘোষ করেছেন। ধরুন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগে যখন
কথা হচ্ছিল, নানা জিনিস নিয়ে কথা হয়েছে। যেমন ধরুন এই যে আগের বার যখন বিক্ষোভ শুরু হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, তখন উনি বলেছিলেন অপপ্রচার হচ্ছে, যারা করছে নজর রাখছি তারা খুব খারাপ, মানে তারা খারাপ, অভিযোগটার উত্তর দেননি। তো তারপর যখনই গোলমাল হয়, কেউ কাউকে ডিম ছুঁড়েছে, যে হয়েই চলেছে, কেউ কাউকে ডিম ছুটছে, ইট মারছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। তখনই ওনাদের যে সভাপতি আছেন তিনি বলেন এই আমাদের সংস্কৃতি নয়, ব্যারিটোন গলায়। তারপর আরেকজন কেউ এসে বলেন এ তো তৃণমূল করছে। এবার তৃণমূল কত খারাপ সেই নিয়ে চলতে থাকে, ডিম মিডিয়াতে চেঁচামেচি, তারা কত খারাপ মনে হয় দেখে শুনে তৃণমূলই বোধহয় এখনো ক্ষমতায় আছে। তৃণমূল ভালো কিছু নয়, কিন্তু কথাটা তো হচ্ছে ক্ষমতায় তারা নেই, সেই যুক্তিতর্কের ব্যাপার নেই। কথাটা হলো বাঁধা ছকে উত্তর দিতে হবে। ছক একদম বাঁধা, এবং এটা আমি শুধু রাজ্যের কথা বললাম, এইটা তো রাজ্য থেকে শুরু হয়নি, এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। তো ওনাকে যাই জিজ্ঞাসা করুন, প্রথমত উনি প্রশ্নের উত্তর দিতে হবে বলে সাংবাদিক সম্মেলন করেন না এই কদিনে, মানে যতদিন প্রধানমন্ত্রী আছেন তার মধ্যে কখনো করেননি, এ কোনো অজানা তথ্য না। তো এবং তার আগে একবার একজন সাংবাদিকের সঙ্গে 1-to-1 করেছিলেন, সে যে কী হয়েছিল সে ভিডিও আমাদের আছে, তো নতুন করে আর কিছু বলবো না। উনি এই যে উত্তর দেব না, অন্যদিকে চলে যাবো, এটা কিন্তু শুরু করেছেন, উত্তর দেব না, সরাসরি প্রশ্নের উত্তর দেব না। তো অজস্র ইস্যু সেজন্য উঠে আসছে। ধরুন নোটবন্দি কেন হলো কেউ জানে না, নোটবন্দির পরে যে কালো টাকা উদ্ধার হয়েছে, সন্ত্রাসবাদীরা সব ধরা পড়ে গেছে, এরকম কিছু না। তারপরে এত কোটি টাকার ঋণ কেন মুকুব হচ্ছে কেউ জানে না। কেউ জানে না কী করে বিদেশে পালিয়ে গেল যারা টাকা মেরেছে শিল্পপতিরা, কেউ জানে না। ইথানল সমস্যার সমাধান কোথায় কেউ জানে না। প্রশ্ন ফাঁস মিটবে কী করে, শুনছিলাম হেলিকপ্টার নিয়ে আর্মি নামিয়ে কাজ করা হবে, কিন্তু দুঃখের কথা হচ্ছে যে ইউজিসি নেটের কিছু পরীক্ষা আবার বাতিল হয়েছে এর মধ্যেই, আন্দোলনের পরেও। তো এই সব যখন প্রশ্নগুলো ওঠে তো সরাসরি তো উত্তর দেন না, কিন্তু উনি ভাষণ দেন, যেটা আগে দিতেন নাকি টেলিপ্রম্পটার থেকে, এখন নাকি দেখে পড়ছেন, তখন একটা করে লব্জ তুলে দেন। একবার বললেন আরবান নকশাল, তো সেটা তো নিয়ে অনেক হইচই হলো, ডিম মিডিয়া বিশেষজ্ঞরা বসে গেলেন, আরবান নকশাল মিটে গেল, হইচই নেমে এলো। তারপরে এখন এসে গেছে দিমাগি নকশাল। তো ওনার টেকনিকটাই এই যে এইগুলো বলে দেব, তারপর সেই নিয়ে হইচই হবে, সবাই ভয়ে থাকবে যে কি না কি দিমাগি নকশাল এসে গেল, রাক্ষস আসছে, আরবান নকশালরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আরে এই প্রশ্নের এইগুলো তো প্রশ্নের উত্তর নয়, হতেই পারে চারদিকে আরবান নকশাল, কিন্তু নোটবন্দি কেন হলো এর উত্তর তো আরবান নকশাল হতে পারে না। তো এইটা হচ্ছে ওনার দিক থেকে আসে। তো ফলে প্রশ্নের যে উত্তর কিভাবে দিতে হয় তার একটা বাঁধা ছক আছে। তো কেশব নাগ এক অন্নপূর্ণা ভাণ্ডারের প্রশ্নের উত্তর দিতে পারতেন কিনা আমি জানি না, তা আন্দাজ করতে পারি, বা একটা যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে কঠিন অঙ্ক, কঠিন ধাঁধা, তারও উত্তর কিন্তু এখানে নিহিত আছে। তো ধরুন আপনি প্রশ্ন করলেন যে অমুক অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, কেন পায়নি, অথবা বললেন যে এতদিন ধরে যে এতগুলো হিসেব দেওয়া হচ্ছে, একবার বলা হচ্ছে এত কোটি, তারপর বলা হচ্ছে একটু কম কোটি, সে ভিডিও আমাদের আছে, তারপর আবার সংখ্যাটা বেড়ে কিছু আর একটা কোটি হয়ে যাচ্ছে, তারপর শোনা যাচ্ছে 17 তারিখ সবাই পেয়ে যাবেন। তাহলে বিক্ষোভটা দেখাচ্ছে কারা, মঙ্গল গ্রহের মহিলারা এসে? নিশ্চয়ই না। তাহলে হচ্ছে এটা কি? এই যদি প্রশ্ন করেন, এর উত্তর একটা হতে পারে ওই কেশব নাগের তৈলাক্ত বাঁশ এবং বাঁদরের অঙ্ক, কিন্তু সেটা খুব কঠিন। সেসব অঙ্ক করতে গেলে অঙ্ক টঙ্ক জানতে হবে, বীজগণিত, পাটিগণিত, ক্যালকুলাসও জানতে হতে পারে, কারণ বাঁদর যে উঠছে এবং নামছে সে তো ঠিক সমগতিতে উঠতে নামতে নাও পারে, গতি বৃদ্ধি হতে পারে, কম হতে পারে, ত্বরণ হতে পারে, মানে অ্যাক্সিলারেশন যাকে বলে। তো ফলে অঙ্ক কঠিন। ফলে সোজা উত্তরটা কী হতে পারে? এই প্রশ্ন কারা তুলছে? সে ব্যাটারা নির্ঘাত তৃণমূলের গুন্ডা, নির্ঘাত দেশদ্রোহী আরশোলা, টুকরে টুকরে গ্যাং, এরাই আজাদি আজাদি বলে চেঁচায়, ইন্ডিয়ান আর্মি নিয়ে খারাপ কথা বলে, কাশ্মীর নিয়ে স্লোগান দেয়। যারা জানে না কাশ্মীর কার, ভারতের না, ভারত কার, হিন্দুদের না, ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনি বাংলাদেশের হয়ে কথা বলবেন, পাকিস্তানের হয়ে কথা বলবেন, আর সবাই চুপ মুখ বুঝে বসে থাকবে? শুনুন, ওই সমস্ত কিন্তু জমানা শেষ হয়ে গেছে। এখন রাষ্ট্রবাদীদের সরকার, একটা বাজে কথা বললে কিন্তু জিভ ছিঁড়ে নেওয়া হবে, প্রধানমন্ত্রীকে অপমান করলে শ্রীগড় দেখানো হবে। পরিষ্কার শুনে রাখুন, দুধ চাইলে ক্ষীর দেবো, ক্ষীর দেঙ্গে, কিন্তু কাশ্মীর চাইলে চির দেঙ্গে। মুখ বুঝে সহ্য করার দিন আর নেই। মাগো একটা গান ছিল না, মাগো আমরা তোমার শান্ত ছেলে, গানটা আমি ভুলে গেছি, কিন্তু দরকার পড়লে অস্ত্র হাতে লড়তে জানি, একদম সেই জিনিস লড়ে ফাটিয়ে দেবো। এইবার এইটা হচ্ছে বাঁধা ছক, অন্নপূর্ণার ক্ষেত্রেও নিশ্চয়ই প্রয়োগ করা যায়। এইবার সমস্যা হচ্ছে, যদি আপনি জিজ্ঞাসা করেন যে অস্ত্র হাতে লড়তে যাবে, কোথায় যাবে বাবা, কোন সীমান্তে, তখন তারা বলবে না তা তো না,
আমরা কলকাতার মিষ্টির দোকানে লড়বো, যেখানে যেখানে জিহাদি পাবো সেখানে লড়বো, আশুতোষ কলেজে লড়বো, যাদবপুরে লড়বো, যেখানে যেখানে বিক্ষোভ সেখানে লড়বো, আরশোলাদের হিট দেবো, তৃণমূলকে ডিম ছুঁড়বো। তো কোচবিহারের ছেলে কি কাশ্মীরে গিয়ে লড়বে? আলিপুরের ছেলে অরুণাচল প্রদেশ যাবে কেন? যে যেখানে আছে সেখানেই যাকে পাবে, ওই সুমনের গান ছিল, যে যেখানে লড়ে যায় নিজেদের লড়া, যে যেখানে সামনে যাকে পাবে তার সঙ্গে লড়ে নেবে, কেউ কিন্তু সীমান্তে যাবে না। তো এইটা হচ্ছে বাঁধা ছক। তো বাঁধা ছকের কিছু গলতা থাকে। তো এরপরেও যদি আপনি প্রশ্ন করেন, তো কি বললেন, অন্নপূর্ণা নিয়ে তো কিছু জানা গেল না, সবাই দেশদ্রোহীতে ছেয়ে গেছে, তো বুঝতে পারছি, কিন্তু অন্নপূর্ণার কেসটা কী হলো একটু বলুন তো। তো তার কিন্তু কোনো উত্তর আপনারা পাবেন না, একটাই উত্তর পাবেন, সবই তো বলে দিলাম, এই সমস্ত কিছু দেশদ্রোহীদের কারবার বলে আবার পৌনপণিক ব্যাপারটা শুরু হবে, কিন্তু এছাড়া আর কিছু বলার থাকবে না। তো এইটা হচ্ছে প্রথমে যা দিয়ে শুরু করেছিলাম, অন্নপূর্ণা ভাণ্ডারের যে ধাঁধা, ডবল ইঞ্জিন ধাঁধা, তার উত্তর। তো এইটা যদি কারো হজবরলর মতো লাগে, যদি বলেন হজবরল উত্তর তো কিছুই পেলাম না, তাহলে তাকে মনে রাখতে হবে যে ওই পুরো জিনিসটা আবার কিন্তু তাকে বলবো, যে আপনি কি ভেবেছেন কাশ্মীর নিয়ে খারাপ কথা বলবেন, ইত্যাদি প্রভৃতি, আর রিপিট করলাম না। তো এই বাঁধা উত্তরটা আপনারা মুখস্থ করে রাখুন, সবাই মুখস্থ করে রাখুন, যেখানে যদি ভক্ত হন, যেখানে দরকার পড়বে সেখানেই ঝেড়ে দেবেন। তা আজকের অনুষ্ঠানে এইটুকুই। যাদের ভালো লাগলো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যদি না করে থাকেন, যদি আমাদের ভিডিও ভালো লাগে নিয়মিত এসে দেখে যাবেন, রোজ একবার করে গুরুচণ্ডালী সার্চ দেবেন, কারণ সবসময় ফিরে আসে না। আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চান, তাহলে আমাদের কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে বইয়ের দোকান আছে, সেখানে এসে বই নেড়ে ছেড়ে দেখে যাবেন। আমাদের সাইট আছে guruchandali.com, এসে লিখতে পারেন, এর মন্তব্যও লিখতে পারেন এখানে। তো এইভাবেই আমরা একটা সমস্যার হয়ে উঠতে পারি। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।